ওকে স্যার। তাহলে আজকে আমরা পড়বো ঘাসফড়িং। ঘাসফড়িং এর আজকে লেকচার 4। ঘাসফড়িং এর যে টপিকটা আমরা পড়বো সেটা হলো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। আমরা যদি সমস্ত প্রাণীদেহ চিন্তা করি তাহলে প্রাণীদেহের সংবহন তন্ত্র দুই ধরনের। একটা হলো মুক্ত সংবহন তন্ত্র, আর এটাকে বলছি আমরা বদ্ধ সংবহন তন্ত্র। মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে? যে সংবহন তন্ত্রে রক্ত হৃৎপিণ্ড হতে নালিকা পথে বের হয়ে নির্দিষ্ট নালীপথে সীমাবদ্ধ না থেকে সাধারণ দেহ গহ্বরের মাধ্যমে প্রবাহিত হয় তাকে মুক্ত সংবহন তন্ত্র বলে। তোমার সেই সাধারণ দেহ গহ্বরের নাম হলো হিমোসিল। ঠিক আছে? তাহলে নালীপথের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে দেহ গহ্বরের মাধ্যমে রক্তটা প্রবাহিত হলে তাকে বলবো মুক্ত সংবহন তন্ত্র। তাহলে যেমন আর্থ্রোপোডা এবং মোলাস্কা পর্বের পানিতে আমরা এরকম দেখব যে এদের সংবহন তন্ত্রটা হবে মুক্ত ধরনের। ইভেন এখন আমরা আমাদের যে রক্ত সংবহন তন্ত্র এটা হলো বদ্ধ। যে সংবহন তন্ত্রে রক্ত সর্বদাই রক্তনালী এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় প্রবাহিত হয় এবং কোনোভাবে দেহ গহ্বরে মুক্ত হয় না তাকে বদ্ধ সংবহন তন্ত্র বলে। যেমন করডাটা ও অ্যানিলিডা পর্বের প্রাণীতে দেখা যায়। আমাদের কথায় চিন্তা করো, আমাদের দেহের ভিতরে কিন্তু রক্তনালী আছে, আমাদের দেহের ভিতরে কিন্তু হৃৎপিণ্ড আছে। তাহলে রক্ত কিন্তু হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যেই সীমাবদ্ধ। আমাদের ত্বক যদি আমরা কাটি তাহলে কিন্তু ত্বক কাটলে রক্ত মানে গলগল করে বের হয়ে আসবে না, যেহেতু রক্তনালীতে রক্ত আছে বা হৃৎপিণ্ডে রক্ত আছে। যদি কোনো কারণে ত্বক কাটতে যে সে রক্তনালীগুলো কেটে যায় তাহলে রক্ত গলগল করে বের হবে। কিন্তু তেলাপোকা, তোমরা নিশ্চয়ই তেলাপোকা হয়তো কোনো কারণে রাতের অন্ধকারে বা যে যাই হোক তেলাপোকা দেখলে আমরা মেরে ফেলি। তেলাপোকা যদি আমরা একটু করি মানে মারতে যাই তাহলে দেখবো যে তেলাপোকার ত্বকটা যদি কোনো কারণে ছিদ্র হয় তাহলে ভিতরে তরল রসটা বের হয়ে আসে। সেই তরল রসটা আসলে হলো তার রক্ত। কারণ তেলাপোকার ত্বক কাটলেই তার দেহ গহ্বর দেখা যায়, সেই দেহ গহ্বরটার নাম হলো হিমোসিল, আর হিমোসিলের মধ্যেই রক্ত পূর্ণ থাকে। এই জন্য ত্বক কাটলে, তেলাপোকার ত্বক যদি আমরা কোনো কারণে কাটি তাহলে ভিতরের রক্তগুলো বের হয়ে আসে, কারণ তেলাপোকার রক্ত হলো ওই দেহ গহ্বরের মধ্যে বিদ্যমান। তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র হলো মুক্ত ধরনের এবং এদের রক্ত সংবহন তন্ত্রকে তিনটি অংশে আমরা ভাগ করব। ক নম্বর হলো হিমোসিল, খ নম্বর হলো হিমোলিন, আর গ নম্বর হলো পৃষ্ঠীয় বাহিকা। আমরা এখন আগে ছবিটা দেখি, তারপরে আমরা বর্ণনায় আসবো। এটা হলো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের ছবি। এই যে আমরা বাইরে এটা দেখাচ্ছি এটা হলো মস্তকের অংশ, আর এরকম আমরা উপরের দিকে একটা অংশ নিচের দিকে একটা অংশ দেখাচ্ছি, এটা হলো ঘাসফড়িং এর ত্বকের অংশ। তাহলে আমরা ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে সাদা যে অংশগুলো আছে এটা পুরাই হলো হিমোসিল নামক দেহ গহ্বর। তাহলে ত্বক কাটলেই আমরা হিমোসিল বা দেহ গহ্বর দেখতে পাবো। আর এই দেহ গহ্বরের মধ্যে যে রক্তটা থাকবে সে রক্তটা হলো হিমোলিন। তাহলে আমরা ঘাসফড়িং এর হিমোসিল কোনটা বুঝতে পেরেছি সবাই? ঘাসফড়িং এর হিমোসিল সাদা, পুরা উপরে নিচে যা আছে সাদা অংশ, ভিতরে যা অংশ আছে সেটাই হলো হিমোসিল। আর হিমোসিলের মধ্যে যে রক্তগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হিমোলিম্ফ। হিমোলিম্ফের মধ্যে আমরা দেখতে পাবো যে দুটি পর্দা আছে। একটা পর্দা হলো পৃষ্ঠীয় পর্দা, উপরের দিকে আছে, যেটা পেরিভিসেরাল সাইনাসের উপরের দিকে আছে, বা পেরিকার্ডিয়াল সাইনাসের ঠিক নিচে, সেটা হলো পৃষ্ঠীয় পর্দা। আরেকটা আছে অঙ্কীয় পর্দা। অঙ্কীয় পর্দা হলো পেরিভিসেরাল সাইনাসের নিচে বা পেরিনিউরাল সাইনাসের উপরে অঙ্কীয় পর্দা আছে। দুইটা পর্দা আছে। তাহলে উপরের পর্দা হলো পৃষ্ঠীয় পর্দা এবং নিচের পর্দা হলো অঙ্কীয় পর্দা। এই পর্দাগুলোকে বলা হচ্ছে অনুপ্রস্থ পর্দা। অনুপ্রস্থ মানে আড়াআড়ি ভাবে আছে, আর সচ্ছিদ্র মানে পর্দাগুলোর মাঝে কিন্তু ছিদ্র রয়েছে। তাহলে আমরা ঘাসফড়িং এর হিমোসিলে দুইটি সচ্ছিদ্র অনুপ্রস্থ পর্দা পাবো। উপরের পর্দাকে বলবো পৃষ্ঠীয় পর্দা, নিচের পর্দাকে বলবো অঙ্কীয় পর্দা। এই দুই পর্দা হিমোসিল নামক দেহ গহ্বরকে তিনটা সাইনাসে ভাগ করবে। উপরের সাইনাসটার নাম হলো পেরিকার্ডিয়াল সাইনাস, এই যে আমরা দেখতে পাচ্ছি পেরিকার্ডিয়াল সাইনাস।
লেবেলিং করা আছে। তারপরে আমরা পৃষ্ঠপর্দার নিচে আমরা একটা সাইনাস দেখতে পাচ্ছি, সেটা হলো পেরিভিসেরাল সাইনাস। হ্যাঁ, আরেকটা ছিল অঙ্কীয় পর্দার নিচে আরেকটা সাইনাস দেখতে পাচ্ছি, সেটা হলো পেরিনিউরাল সাইনাস। তাহলে আমরা এবার বর্ণনায় ফিরে যাই। আমরা বলেছিলাম হিমোসিল, তাহলে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় প্রকৃত সিলোমের প্রাচীর ফেটে গিয়ে ব্লাস্টোসিলের সাথে একাকার হয়ে যায় এবং পরিণত প্রাণীতে ওই সংযুক্ত গহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না। এরকম গহ্বরকে হিমোসিল বলা হয়। তোমাদের যখন চ্যাপ্টার 1 পড়াইছি, চ্যাপ্টার 1 সিলোম বলে একটা অংশ তোমাদের পড়ানো হয়েছিল। সিলোম, 3 ধরনের সিলোম ছিল, একটা ছিল অ্যাসিলোম, একটা ছিল সিলোসিলোম, আর একটা ছিল ইউসিলোম। তো ইউসিলোমের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছিল যে প্রাণীর দেহপ্রাচীর এবং পরিপাকনালীর প্রাচীরের মাঝখানে যে গহ্বরটা আছে, সেই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে আমরা বলেছিলাম ইউসিলোম। তো আমরা এই কথাটাও বলেছিলাম যে আর্থ্রোপোডা এবং মোলাস্কা বর্গের পানিতে কি হয়, যে ভূমীয় অবস্থায় হয় ইউসিলোম, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় যেহেতু পেরিটোনিয়াম পর্দার দুইটা স্তর নষ্ট হয়ে যায়, এই কারণে ওই ইউসিলোমটা রূপান্তর হয় হিমোসিলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, চ্যাপ্টার 1-এ পড়াইছিলাম, এই কথাটা মনে নাই? হিমোসিল, হিমোসিল কথাটা মনে নাই? হ্যালো, বলছি তোমাদের এই হিমোসিল কথাটা মনে নাই? স্যার হিমোসিল হচ্ছে গহ্বর। হ্যাঁ হ্যাঁ, তো এটা কোন কোন পর্বের পানিতে দেখা যায়? মলাস্কা আর অ্যানালিডা পর্বের পানিতে। তাহলে এই হিমোসিল, আমরা কি হিমোসিলের মধ্যে যে রক্ত থাকবে সেই রক্তকে আমরা বলবো হিমোলিম্ফ। তাহলে হিমোসিল গহ্বরটি হিমোলিম্ফ বা রক্ত দ্বারা পূর্ণ থাকবে। এদের হিমোসিল দুটি পেশিময় সচ্ছিদ্র অনুপ্রস্থ পর্দা দ্বারা হিমোসিল 3টি সাইনাসে বিভক্ত থাকে। তাহলে হৃদযন্ত্রের অঙ্কীয় দেশে অবস্থিত পৃষ্ঠীয় পর্দা এবং স্নায়ুরজ্জুর উপরের দিকে পর্দাকে আমরা বলবো অঙ্কীয় পর্দা। পর্দাগুলো যে সাইনাসগুলো সৃষ্টি করে তা নিম্নরূপ: পেরিকার্ডিয়াল সাইনাস, এটা হলো পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরে অবস্থিত, এখানে হৃৎপিণ্ড থাকে। পেরিভিসেরাল সাইনাস, এটি পৃষ্ঠীয় ও অঙ্কীয় পর্দার মাঝে অবস্থিত, এখানে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র অবস্থান করে। পেরিনিউরাল সাইনাস, এটি অঙ্কীয় পর্দার নিচে অবস্থিত, এতে স্নায়ুরজ্জু থাকে। হিমোসিলের কাজ কি? দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ হিমোলিম্ফ ধারণ করে, এর মাধ্যমে খাদ্য, সার ও বর্জ্য পদার্থ বাহিত হয়। তাহলে আমরা ছবিটা দেখে আবার একটু বলি। তাহলে এখানে একটু খেয়াল করো ছবিতে। তাহলে আমরা বলেছিলাম এটা হলো ঘাসফড়িংয়ের, এটা উপরের ত্বক, এটা নিচের ত্বক। তাহলে ত্বকের ভিতরে যে গহ্বরটা, পুরা গহ্বরটা কিন্তু হিমোসিল। তাহলে আমরা হিমোসিল কাকে বলি সেটা তো আমরা বললাম, যে পেরিটোনিয়াম পর্দা যখন নষ্ট হয়ে যায় পূর্ণাঙ্গ প্রাণীতে, তখন তাদের যে গহ্বরগুলো সেগুলো একক একটা গহ্বর তৈরি করে, যার নাম হলো হিমোসিল। তো ঘাসফড়িংয়ের হিমোসিলের ভিতরে আমরা দেখলাম যে দুইটি সচ্ছিদ্র অনুপ্রস্থ পর্দা আছে। একটা হলো পৃষ্ঠীয় পর্দা, এই যে আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠীয় পর্দা, আর আরেকটি হলো অঙ্কীয় পর্দা। তাহলে এই দুটি সচ্ছিদ্র অনুপ্রস্থ যে পর্দা, এই পর্দাগুলো কি করে ঘাসফড়িংয়ের হিমোসিল নামক দেহগহ্বরকে 3টা সাইনাসে ভাগ করেছে। উপরের সাইনাসের নাম পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসের অবস্থান কোথায়? পৃষ্ঠীয় পর্দার উপরে অবস্থিত। আমরা ক্লিয়ার বুঝতে পারছি, এটা হলো পৃষ্ঠীয় পর্দার উপরে। এই পৃষ্ঠপদের উপরের এই সাইনাসটা হলো পেরিকার্ডিয়াল সাইনাস, এবং এখানে রয়েছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড এই যে এখান থেকে শুরু, এই যে আমি আমার কার্সর দিয়ে আমরা যেখানে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে একবারে 1 2 3 4 5 6 7 7টা প্রকোষ্ঠ নিয়ে হৃদযন্ত্র গঠিত। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস আছে হৃদযন্ত্র, এবং হৃদযন্ত্র 7টা প্রকোষ্ঠ নিয়ে গঠিত। এবার আসবো পেরিভিসেরাল সাইনাস। পেরিভিসেরাল সাইনাসের অবস্থান কোথায়? পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দার মাঝে পেরিভিসেরাল সাইনাস অবস্থিত। তো পেরিভিসেরাল সাইনাসে কি থাকবে? পরিপাকতন্ত্র, জননতন্ত্র, রেচনতন্ত্র, এগুলো থাকবে। এবার আসছি পেরিনিউরাল সাইনাস। এটার অবস্থান কোথায়? এটা আমরা দেখতে পাচ্ছি অঙ্কীয় পর্দার ঠিক নিচে পেরিনিউরাল সাইনাস অবস্থান করে, এবং এই সাইনাসের এখানে কি থাকবে? স্নায়ুরজ্জু থাকবে। তাহলে কি আমরা হিমোসিলের অংশগুলো কি আমরা বুঝতে পেরেছি? হিমোসিলের অংশগুলো এখানে সাইনাস বলতে
সাইনাস বলতে আসলে কি বোঝায়? সাইনাস বলতে বোঝায় যে এটা একটা নালীর মতোই কিন্তু ছিদ্রযুক্ত নালী। তাহলে সাইনাস মানে কি? সাইনাস মানে হলো ছিদ্রযুক্ত নালী। ঠিক আছে? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। ওই যে পেরি নিউরাল সাইনাস ওইখানে কি অবস্থান করে? স্নায়ুরজ্জু, এখানে স্নায়ুরজ্জু স্নায়ু। অবস্থিত। জি স্যার। হ্যাঁ, আর আর আমাদের মাঝখানে যেটা মাঝখানে থাকবে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, পেরিভিসেরাল সাইনাসে। ওকে। জি স্যার। তাহলে কাজগুলো কি? হিমোসিলের কাজটা হবে দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ ধারণ করা, হিমোলিম্ফ ধারণ করা। হিমোলিম্ফটা হলো রক্তের নাম। এর মাধ্যমে খাদ্যসার বলতে বোঝায় গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো পরিবহন করা, এগুলো হলো খাদ্যসার। আর রেচন বর্জ্য পদার্থ বহন করা। এবার আমরা আসবো হিমোলিম্ফ। আমরা একটু আগে দেখলাম হিমোলিম্ফের অবস্থানটা কোথায়। তাহলে হিমোসিলের ভিতরে রক্ত ও লসিকা মিশ্রিত অবস্থায় থাকে বলে এদের রক্তকে হিমোলিম্ফ বলা হয়। এই কথাটা তোমাদের আগেও বলেছিলাম যে ঘাসফড়িঙের রক্তকে হিমোলিম্ফ বলা হয়। হ্যাঁ, তো সেই কারণটা আবার আমরা এখানে বলছি যে হিমোসিলের ভিতরে রক্ত এবং লসিকা একসাথে মিশে থাকে। আর মিশে থাকার কারণে এদের রক্তকে আমরা বলবো হিমোলিম্ফ। হিমোলিম্ফে কি কি থাকবে? হিমোলিম্ফে রক্তরস ও রক্ত কণিকা থাকে। হিমোলিম্ফে রক্তরস ও রক্ত কণিকা থাকে। রক্তরস এটি বর্ণহীন তরল, এতে 70% পানি থাকে। বিভিন্ন ধরনের খনিজ লবণ, খাদ্যসার, রেচন বর্জ্য দ্রবীভূত অবস্থায় থাকবে। ঘাসফড়িং এর হিমোলিম্ফের যে রক্তরস, এটা হলো বর্ণহীন, কারণ এখানে কোনো রঞ্জক থাকবে না। ঠিক আছে? এতে 70% পানি, রক্তরসের মধ্যে 70%ই পানি, এবং এই পানির সাথে মিশে থাকবে বিভিন্ন ধরনের খনিজ লবণ, খাদ্যসার, রেচন বর্জ্য। তাহলে হিমোলিম্ফের আরেকটা উপাদান রক্তকণিকা। এদের রক্তকণিকাকে আমরা বলবো হিমোসাইটস। তো এদের হিমোলিম্ফে হিমোসাইট নামক বর্ণহীন শ্বেত রক্তকণিকা থাকে। প্রতি ঘন মিলিমিটার রক্তে 25,000 থেকে 60,000 হিমোসাইট থাকে। ঘাসফড়িং এর রক্তে কোনো শ্বাসরঞ্জক না থাকায় শোষণে তেমন কোনো ভূমিকা রাখে না। হ্যাঁ, শ্বাসরঞ্জক জিনিসটা কি? যেমন আমাদের দেহে শ্বাসরঞ্জক হিসেবে আছে হিমোগ্লোবিন। আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় কিন্তু হিমোগ্লোবিন আছে। তাহলে হিমোগ্লোবিন আছে বলেই কিন্তু আমাদের হিমোগ্লোবিন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে ভূমিকা রাখে। তাহলে এদের কিন্তু হিমোসাইট বা রক্তকণিকায় লোহিত রক্তকণিকাও নাই, আবার লোহিত রক্তকণিকা না থাকার কারণে হিমোগ্লোবিনও নাই। তাহলে এদের রক্তে বা হিমোলিম্ফে কোনো শ্বাসসংযোগ থাকে না। আর শ্বাসসংযোগ না থাকার কারণে, যেহেতু শ্বাসসংযোগ নাই, এই জন্য এরা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারবে না। ওকে। কাজের ক্ষেত্রে আমরা বলছি এটি সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। হ্যাঁ, গবেষণা করে দেখা গেছে যদিও এদের শ্বাসসংযোগ নাই, তবে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে। আর রক্তকণিকাগুলোর কাজ কি? হিমোসাইট গুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের জীবাণু ভক্ষণ করে। হিমোসাইট দেহের ক্ষত নিরাময়ে অংশগ্রহণ করে, দানার সঞ্চালন ও খোলস মোচনেও সাহায্য করে। তাহলে এই রক্ত দানা দানার সঞ্চালন মানে দানা নড়াতে, আর খোলস মোচন, হ্যাঁ, এরা যখন আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, তখন ছোট থেকে বড় হওয়ার পিছনে এরা খোলস মোচন করে আর বড় হয়। খোলস মোচন মানে পুরাতন খোলসটা ত্যাগ করে। তো এই ছিল হলো এদের হিমোলিম্ফ। এখান থেকে একটা কোশ্চেন 2 মার্কের জন্য আসে যে ঘাসফড়িং এর রক্ত শোষণ কাজে ব্যবহৃত হয় না কেন? ঠিক আছে? বা ঘাসফড়িং এর রক্ত প্রশ্বাস ও নিঃশ্বাস করে না কেন? তাহলে অ্যান্সারটা কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে? তখন অ্যান্সার কি বলবা? ঘাসফড়িং এর রক্তে কি থাকে না? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা থাকে না। আর লোহিত রক্তকণিকা না থাকার কারণে কোনো শ্বাসসংযোগ থাকবে না। আর আমরা জানি শ্বাসসংযোগ থাকলে তারা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে পারে। যেহেতু ঘাসফড়িং এর রক্তে বা হিমোলিম্ফে শ্বাসসংযোগ নাই, কাজেই এদের রক্ত শোষণ কাজে ভূমিকা রাখে না। ওকে। তাহলে হিমোলিম্ফ বুঝতে হ্যাঁ স্যার। পারছো? হ্যালো, হিমোলিম্ফ সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝছি।
আচ্ছা, এবার আমরা আসবো রক্ত সম্বহনতন্ত্রের 3 নম্বর অংশ, যাকে বলছি আমরা পৃষ্ঠীয় বাহিকা। আচ্ছা, এটা বলার আগে আমি একটা বর্ণনা আগে ছবিটা একটু বুঝাই দিই। তাহলে এটা কিন্তু ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের একটা ছবি। তাহলে এটা হলো ঘাসফড়িং এর উপরে আমরা দেখতে পাচ্ছি মস্তক, তারপরে আমরা বলছি সম্মুখে আওটা, তারপরে বলছি অ্যালারি পেশি, আর তারপরে আমরা দেখছি অস্টিয়া, আর নিচে আছে হলো পশ্চাতে আওটা। তো পৃষ্ঠীয় বাহিকার দুইটা অংশ, পৃষ্ঠীয় বাহিকার দুইটা অংশ, একটা হলো আহ অস্টিয়াবিহীন, অস্টিয়া মানে হলো ছিদ্র। এই যে আমরা গোল গোল দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হৃৎপ্রকোষ্ঠের সংযোগস্থলে আমরা গোল গোল দুইটা ছিদ্র দেখতে পাচ্ছি, এই ছিদ্রগুলোর নাম কিন্তু অস্টিয়া। তাহলে আমরা সম্মুখ অ্যাওর্টাতেও অস্টিয়া দেখছি না, পশ্চাৎ অ্যাওর্টাতেও অস্টিয়া দেখছি না। অস্টিয়া দেখছি কোথায়? অস্টিয়া দেখছি আমরা হৃৎপ্রকোষ্ঠে। এদের হৃৎপিণ্ড 7টা হৃৎপ্রকোষ্ঠ নিয়ে গঠিত। তাহলে প্রত্যেক প্রকোষ্ঠের সংযোগস্থলে এরকম অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান। তাহলে আমরা এদের পৃষ্ঠবাহিকাকে দুইটা অংশে ভাগ করব। একটা অংশের নাম হলো যে অস্টিয়াবিহীন সম্মুখ ও পশ্চাৎ অ্যাওর্টা। তাহলে যেহেতু অস্টিয়া নাই, এই জন্য অস্টিয়াবিহীন সম্মুখ ও পশ্চাৎ অ্যাওর্টা। আর মাঝখানে আছে হলো হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড। তাহলে দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর পৃষ্ঠীয় বাহিকা অবস্থিত। এটি দুটি অংশ নিয়ে গঠিত। 1 নম্বর অস্টিয়াবিহীন সোজা নলাকার সম্মুখ ও পশ্চাৎ অ্যাওর্টা, আর 2 নম্বর হলো হৃৎপিণ্ড। পেরিকার্ডিয়াল সাইনাসে আমরা আরেকটা ছবিতে দেখেছিলাম যে হৃৎপিণ্ডের অবস্থান কিন্তু এটা কোথায়? পেরিকার্ডিয়াল সাইনাস। হ্যাঁ, হৃৎপিণ্ডের অবস্থান পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ষিত 7 প্রকোষ্ঠ নিয়ে গঠিত হৃৎপিণ্ড। প্রতিটি প্রকোষ্ঠ দেখতে ফানেলের ন্যায়। আমরা যদি একটু বর্ধিত আকার চিত্র দেখি, ডান পাশে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রকোষ্ঠের পশ্চাৎ প্রান্তটা প্রশস্ত আর সম্মুখ প্রান্তটা সরু। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চাৎ প্রান্তটা হলো প্রশস্ত, সম্মুখ প্রান্ত হলো সরু, অনেকটা ফানেলের মতো দেখতে। তাহলে আমরা বললাম যে প্রত্যেকটা হৃৎপ্রকোষ্ঠ দেখতে ফানেলের ন্যায়, প্রকোষ্ঠের পশ্চাৎ অংশ চওড়া, সম্মুখ অংশটি সরু। প্রকোষ্ঠগুলোর সংযোগস্থলের উভয় পার্শ্বে অস্টিয়া নামক ছিদ্র থাকে। তাহলে এখানে প্রকোষ্ঠ আছে কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। তাহলে প্রত্যেক প্রকোষ্ঠে একজোড়া করে অস্টিয়া, প্রত্যেক প্রকোষ্ঠের সংযোগস্থলে আমরা এখানে দেখতে পাচ্ছি অস্টিয়া নামক ছিদ্র। এসব ছিদ্র দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাস হতে হিমোলিন হৃৎপ্রকোষ্ঠে প্রবেশ করে। যেহেতু আমরা জানি যে পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ত বা হিমোলিম্ফ আছে, সেই রক্ত বা হিমোলিম্ফ হৃৎপ্রকোষ্ঠে প্রবেশ করবে অস্টিয়া নামক ছিদ্র দিয়ে। হৃৎপ্রকোষ্ঠের ছিদ্রসমূহ অন্তর্বাহী কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকায় হৃৎপিণ্ডে একমুখী প্রবাহ নিশ্চিত হয়। তাহলে হৃৎপ্রকোষ্ঠের ছিদ্রসমূহ অন্তর্বাহী কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকায় হৃৎপিণ্ডে একমুখী প্রবাহ নিশ্চিত হয়। হৃদযন্ত্রের প্রতিটি প্রকোষ্ঠের পার্শ্বদেশে একজোড়া করে ত্রিকোণাকার অ্যালারি পেশি থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রকোষ্ঠের সংযোগস্থলে, প্রত্যেকটা হৃৎপ্রকোষ্ঠের সংযোগস্থলে ত্রিকোণাকার অ্যালারি পেশি আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। তাহলে অ্যালারি পেশি মোট 6 জোড়া থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রকোষ্ঠের সংযোগস্থলে এরকম ত্রিকোণাকার অ্যালারি পেশি আছে। আচ্ছা, এবার ডান পাশে দেখো, ডান পাশে আমরা ওই অস্টিয়াম বা অস্টিয়াম যে ছিদ্র, সে ছিদ্র কখন খুলে কখন বন্ধ হয় সেটা আমরা দেখিয়েছি। চিত্র ক, সেটা হলো হৃৎপ্রকোষ্ঠের প্রসারণ। তাহলে যখন হৃৎপ্রকোষ্ঠগুলো প্রসারিত হবে, হৃৎপ্রকোষ্ঠগুলো যখন প্রসারিত হবে তখন কি ঘটনা ঘটবে? তখন অস্টিয়াম গুলো খুলে যাবে। প্রত্যেক প্রকোষ্ঠের দুই পাশে 2টা অস্টিয়াম আছে, এই অস্টিয়াম গুলো খুলে যায়। আর ভিতরের এই অংশটার নাম হলো কপাটিকা। কপাটিকা হলো বন্ধ থাকে। তাহলে হৃৎপ্রকোষ্ঠ যখন প্রসারিত হবে তখন কি ঘটনা ঘটবে? অস্টিয়াম খুলে যাবে আর ভিতরের অন্তর্বাহী কপাটিকা বন্ধ থাকবে। আবার যদি খ চিত্রে আমরা যাই, খ চিত্রে বলছি হৃৎপ্রকোষ্ঠের সংকোচন। এই ক্ষেত্রে অস্টিয়াম যে ছিদ্র, দুই পাশের অস্টিয়াম ছিদ্র বন্ধ আর ভিতরের অন্তর্বাহী কপাটিকা তখন খুলে যাবে। তাহলে হৃৎপ্রকোষ্ঠের প্রসারণ আর হৃৎপ্রকোষ্ঠের সংকোচন জিনিসটা বুঝতে পেরেছো? তো এই চিত্রটা আরেকবার একটু উঁচে দিন। আচ্ছা, এই যে নিচের দিকে অ্যারো দেখো, অ্যারো দিয়ে মানে কি বোঝাইছে? যে এ সময় অস্টিয়াম খোলা আছে।
এ সময় কি আছে, অস্টিয়াম খোলা আছে। তাহলে কখন অস্টিয়াম খোলা থাকবে? হৃদপ্রকোষ্ঠ যখন প্রসারিত হবে তখন অস্টিয়াম খোলা থাকে। আর অস্টিয়াম খোলা থাকলে প্রত্যেকটা প্রকোষ্ঠে তখন কি হবে, রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে এই হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করবে। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করে কার মাধ্যমে? আমার কোশ্চেনটা আবার বুঝুন। বললাম পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত বা হিমোলিন হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করবে। হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করছে কার মাধ্যমে? এই অ্যারো চিহ্নগুলো নাম কি? অস্টিয়াম। অস্টিয়াম। তাহলে আমরা বলবো যে পেরিকার্ডিয়াল সাইনাসের রক্ত অস্টিয়াম নামক ছিদ্র দ্বারা কোথায় প্রবেশ করবে? হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা হৃদপ্রকোষ্ঠ আলাদা আলাদা ভাবে পূর্ণ হবে, যেহেতু ভিতরের কপাটিকাগুলো তখন বন্ধ থাকে। ভিতরের কপাটিকাগুলো তখন বন্ধ থাকে, এই জন্য প্রত্যেকটা প্রকোষ্ঠ আলাদা আলাদা ভাবে রক্ত দ্বারা পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে যখন হৃদপ্রকোষ্ঠের প্রসারণ হবে তখন এই ঘটনা ঘটে। আবার যখন হৃদপ্রকোষ্ঠের সংকোচন হয় তখন কি হবে, যে হৃদপ্রকোষ্ঠের সংকোচন কখন হবে? যখন প্রত্যেকটা প্রকোষ্ঠ রক্ত দ্বারা পূর্ণ থাকবে, তখন অস্টিয়াম গুলো বন্ধ হয়ে যাবে আর ভিতরের অন্তর্বাহী কপাটিকাগুলো তখন খুলে যাবে, যার ফলে এক প্রকোষ্ঠের সাথে আরেক প্রকোষ্ঠের যোগাযোগ রক্ষা হবে, যেহেতু প্রত্যেকটা প্রকোষ্ঠের অন্তর্বাহী কপাটিকা খোলা। তাহলে আমরা বলতে পারি হৃদপ্রকোষ্ঠের প্রসারণের সময় হৃদপ্রকোষ্ঠের পারস্পরিক যোগাযোগ বন্ধ থাকে, আর হৃদপ্রকোষ্ঠের সংকোচনের সময় হৃদপ্রকোষ্ঠের ভেতরের পারস্পরিক যোগাযোগ সচল থাকে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা হৃদপ্রকোষ্ঠের প্রসারণের সময় অস্টিয়াম কি হবে? অস্টিয়ামের সময় এই খোলা থাকবে, আর ভিতরের কপাটিকা বন্ধ থাকবে। থ্যাংক ইউ। আর খ চিত্রে আমরা বলেছি যে হৃদপ্রকোষ্ঠের সংকোচন কখন হৃদপ্রকোষ্ঠ সংকোচন করবে? যখন অস্টিয়াম বন্ধ থাকবে আর কপাটিকা খোলা থাকবে। না, আমি কোশ্চেনটা করেছি হৃদপ্রকোষ্ঠ কখন সংকোচন করবে? প্রকোষ্ঠগুলো যখন রক্ত থাকবে না, না প্রকোষ্ঠগুলো যখন রক্ত দ্বারা পূর্ণ থাকবে, কোন সময়? কখন হৃদপ্রকোষ্ঠের সংকোচন হয়? প্রকোষ্ঠগুলো যখন রক্ত দ্বারা পূর্ণ থাকবে। ঠিক আছে, প্রকোষ্ঠগুলো যখন রক্ত দ্বারা পূর্ণ থাকবে তখন কি হবে? হৃদপ্রকোষ্ঠে সংকোচন হবে, যার ফলে রক্ত কি হবে, তখন তখন অস্টিয়াম বন্ধ হয়ে যাবে আর ভিতরের কপাটিকাগুলো খুলে যাবে। এখন আমার আরেকটা কোশ্চেন, যে কখন হৃদপ্রকোষ্ঠ প্রসারিত হয়? অ্যান্সার কি হবে? অস্টিয়াম খোলা আর কপাটিকা বন্ধ, এটা তো ঠিক। আরো একটা কারণ আছে, সেই কারণটার নাম কি, যে কখন হৃদপ্রকোষ্ঠ প্রসারিত হয়? অস্টিয়াম প্রকোষ্ঠে যখন রক্ত থাকে তখন, না প্রকোষ্ঠে যখন রক্ত থাকে না তখন? কখন হৃদপ্রকোষ্ঠ প্রসারিত হবে? রক্ত দ্বারা পূর্ণ থাকে যখন। না, যখন হৃদপ্রকোষ্ঠ প্রসারণ হবে, হৃদপ্রকোষ্ঠের প্রসারণ হয় কখন? যখন প্রকোষ্ঠে রক্ত থাকে না। ঠিক আছে, প্রকোষ্ঠে যখন রক্ত থাকবে না তখন কি হবে? হৃদপ্রকোষ্ঠের প্রসারণ ঘটবে। আবার আমি বলছি, প্রকোষ্ঠে যখন রক্ত থাকবে না তখন হৃদপ্রকোষ্ঠের প্রসারণ ঘটে, যার ফলে কি হয়? অস্টিয়াম খুলে যায়, কপাটিকা ভিতরের কপাটিকা বন্ধ থাকে। ক্লিয়ার? এই অংশটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি বলছি, হ্যাঁ স্যার। প্রত্যেকটা প্রকোষ্ঠ আলাদা আলাদা ভাবে পূর্ণ হয়, যেহেতু ভিতরের কপাটিকা বন্ধ থাকে আর অস্টিয়াম খোলা থাকে। এবার প্রত্যেকটা প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল তখন অস্টিয়াম গুলো বন্ধ হয়ে যাবে। আর এই সময় একটা চাপ সৃষ্টি হবে, রক্তে যেহেতু রক্ত দ্বারা পূর্ণ আছে তখন ভিতরের প্রকোষ্ঠে চাপ সৃষ্টি হবে। এই চাপের কারণে প্রত্যেক প্রকোষ্ঠের সংযোগস্থলে যে কপাটিকা আছে সেই কপাটিকা গুলো খুলে যায়, যার ফলে হ্যাঁ হৃদপ্রকোষ্ঠের একটা প্রকোষ্ঠ তার পাশের প্রকোষ্ঠের সাথে যোগাযোগ রক্ষা করে। ক্লিয়ার? তাহলে হৃদপ্রকোষ্ঠের সংকোচনে কি হবে, যে অস্টিয়াম বন্ধ হয়ে যাবে আর ভিতরের কপাটিকা গুলো খুলে যাবে, ফলে প্রকোষ্ঠগুলোর মধ্যে পারস্পরিক আন্তঃযোগাযোগ রক্ষা হবে। এই দুইটা অংশ বুঝতে পেরেছো, ক আর খ? জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো তাহলে কিভাবে রক্ত সঞ্চালন হয় বা রক্ত সংবহন প্রক্রিয়া। তাহলে আমরা একটু আগে দেখলাম যে হৃৎপিণ্ড ও অ্যালারি পেশির
সংকোচন প্রসারণের ফলে দেহের বিভিন্ন অংশে রক্তবাহিত হয়। এদের হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। আমাদের কতবার জানা আছে? আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে কতবার? 75 বার। তো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। রক্ত সংবহন প্রক্রিয়াটি নিম্নরূপ। তাহলে প্রথমে কি হবে? অ্যালারি পেশিগুলোর সংকোচনের ফলে হিমোলিন পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। প্রথমে কি বললাম? অ্যালারি পেশিগুলোর সংকোচনের ফলে হিমোলিন পেরিভিসেরাল সাইনাস হতে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। এ সময় হৃদপ্রকোষ্ঠগুলো প্রসারণের ফলে হিমোলিন অস্টিয়া ছিদ্রের মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাস হতে হৃদপ্রকোষ্ঠ গহ্বরে প্রবেশ করে। এই দুইটা আমি একটু বুঝাই দিই। তাহলে রক্ত মনে করো এই পেরিভিসেরাল সাইনাসে অবস্থান করেছে। আমরা হিমোলিম্ফ বলতে পারি বা রক্ত বলতে পারি, তবে হিমোলিম্ফ বলাটা বেশি শ্রেয়। রক্ত বললেও মার্কস দিবে, তোমাদের অসুবিধা নাই। রক্ত বা হিমোলিম্ফ যে কোনো একটা বললেই হবে। তাহলে পেরিভিসেরাল সাইনাসে রক্ত আছে ধরে নাও। এখন কি হবে? এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যালারি পেশি, হৃদপ্রকোষ্ঠের সংযোগস্থলে অ্যালারি পেশিগুলো আছে দুই পাশে। এই অ্যালারি পেশিগুলো সংকুচিত হয়, যার ফলে পেরিভিসেরাল সাইনাসের রক্তগুলো প্রবাহিত হয় কোথায়? পেরিকার্ডিয়াল সাইনাস। এটা হলো পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাসে যখন রক্ত চলে আসে তখন কি হবে? হৃদপ্রকোষ্ঠ প্রসারিত হয়। আর হৃদপ্রকোষ্ঠ প্রসারিত হলে তোমরা জানো যে অস্টিয়াম তখন খুলে যাবে। প্রত্যেকটা প্রকোষ্ঠে যে অস্টিয়াম আছে সেই অস্টিয়াম গুলো খুলে যাবে, যার ফলে পেরিকার্ডিয়াল সাইনাস হতে রক্ত অস্টিয়ার মাধ্যমে প্রত্যেকটা হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করে। তাহলে এই দুইটা লাইন বুঝতে পারলা বা দুইটা বৈশিষ্ট্য বুঝতে পারলা, 1 আর 2? স্যার 1 নাম্বারটা একবার একটু বললেন। আবার বলছি, ধরে নাও প্রথমে ঘাসফড়িংয়ের যে দেহগহ্বর বা হিমোসিল, এই হিমোসিলের মাঝখানের সাইনাসটার নাম কি? পেরিভিসেরাল সাইনাস। রক্ত মূলত এই পেরিভিসেরাল সাইনাসে প্রাথমিক দিকে অবস্থান করবে। এখন এই পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত কোথায় যাবে? পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত কোথায় যাবে? পেরিকার্ডিয়াল সাইনাসে। কিভাবে যাবে? যেহেতু আমরা জানি যে হৃদপ্রকোষ্ঠের সংযোগস্থলে রয়েছে অ্যালারি পেশি, এই অ্যালারি পেশি যখন সংকুচিত হয়, অ্যালারি পেশি যখন সংকুচিত হয় তখন রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যায়। আর যখন রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে চলে আসে তখন কি হয়? হৃদপ্রকোষ্ঠের প্রসারণ হয়, আর প্রসারণ হলে অস্টিয়াম গুলো খুলে যায় আর ভিতরের কপাটে গুলো বন্ধ থাকে। যার ফলে কি হয়? রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস হতে অস্টিয়ার মাধ্যমে হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করে। আমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে এটা কি হৃদপ্রকোষ্ঠের প্রসারিত অবস্থা না সংকুচিত অবস্থা? কে বলতে পারবে? ছবিতে যেটা দেখানো আছে হৃদপ্রকোষ্ঠের গঠনগুলো, এখানে হৃদপ্রকোষ্ঠের সংকোচন অবস্থা দেখানো আছে না প্রসারণ অবস্থা দেখানো আছে ছবিতে? সংকোচন। গুড, সংকোচন অবস্থাটা দেখানো আছে। থ্যাংক ইউ বোঝার জন্য। কারণ আমরা এখানে দেখাচ্ছি যে একটা প্রকোষ্ঠ আরেকটা প্রকোষ্ঠের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে, কাজেই ছবিতে সংকোচন অবস্থাটা দেখানো আছে। যদি প্রসারণ অবস্থা দেখানো হতো তাহলে আমরা এখানে কপাটিকা দিয়ে বন্ধ করে দিতাম আর এখানে অস্টিয়াম গুলো খোলা থাকতো। তো থ্যাংক ইউ বোঝার জন্য। এবার আসবো 3 নম্বর। তাহলে প্রত্যেকটা প্রকোষ্ঠ আমরা বলেছিলাম প্রত্যেকটা প্রকোষ্ঠ রক্ত দ্বারা যখন পূর্ণ হয় শেষ প্রকোষ্ঠ হতে সংকোচনের ঢেউ সামনের প্রকোষ্ঠের দিকে ধাবিত হয়। এই সময় প্রকোষ্ঠগুলোর সংযোগস্থলের কপাটিটা খুলে যায়। তাহলে প্রত্যেকটা প্রকোষ্ঠ যখন আলাদা আলাদা হয়ে রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায় তখন কি হবে? অস্টিয়াম গুলো বন্ধ হয়ে যাবে, আর অস্টিয়াম গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সময় কি হয়? সংকোচন ঘটে। হৃদপ্রকোষ্ঠের সংকোচন ঘটে, যার ফলে ভিতরের যে প্রকোষ্ঠগুলো সংযোগস্থলে কপাটিকাগুলো রয়েছে সেই কপাটিকাগুলো খুলে যায়, ফলে এক প্রকোষ্ঠের সাথে আরেক প্রকোষ্ঠের যোগাযোগ রক্ষা হয়। এখন পেছনের প্রকোষ্ঠ থেকে একটা রক্তের চাপ সৃষ্টি হয় সামনের দিকে। তাহলে পশ্চাতের প্রকোষ্ঠ থেকে রক্তের চাপ সামনের দিকে প্রবাহিত হয়, ফলে পিছনের দিকের যে রক্ত সেই পিছনের প্রকোষ্ঠ থেকে রক্ত ক্রমান্বয়ে সামনের প্রকোষ্ঠের দিকে যেতে থাকে। হিমোলিম্ফ সম্মুখের আউটার মাধ্যমে মস্তিষ্কের সাইনাসে চলে যায়। তাহলে এখন
যেহেতু রক্ত পিছনের প্রকোষ্ঠ থেকে ক্রমান্বয়ে সামনের প্রকোষ্ঠে আসছে, সামনের প্রকোষ্ঠে আসার সময় এটার নাম কি? সম্মুখ অ্যাওর্টা। এই সম্মুখ অ্যাওর্টার মাধ্যমে রক্ত চলে গেছে মস্তকের সাইনাসে। হ্যাঁ, আমরা একবারে অগ্রভাগের মাথার ওখানে আমরা দেখতে পাচ্ছি মস্তকের সাইনাস, এবং মস্তকের সাইনাসও কিন্তু ছিদ্র রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছিদ্র রয়েছে। আমরা আগে বলেছিলাম যে সাইনাস মানে হলো ছিদ্রযুক্ত নালী, তাহলে মস্তকের সাইনাসেও কিন্তু ছিদ্র রয়েছে। হিমোলিম্ফ মস্তকের সাইনাস হতে পুনরায় পশ্চাৎমুখী হয়ে পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস হতে পুনরায় পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। তাহলে আমরা এখন দেখব যে যেহেতু মস্তকের সাইনাস ছিদ্রযুক্ত, তখন এখান থেকে রক্ত বা হিমোলিম্ফ কি হবে? পশ্চাৎমুখী হয়ে আবার পেরিভিসেরাল সাইনাসে চলে আসবে। হ্যাঁ, আবার রক্ত পূর্বের মতো পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত চলে যাবে পেরিকার্ডিয়াল সাইনাসে। এইভাবে এইভাবে হলো রক্তের প্রবাহটা সম্পন্ন হয়। ঘাসফড়িঙের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। তাহলে পুরো প্রক্রিয়াটা আমি আবার বলছি, রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা। তাহলে প্রথমে কি বললাম? ঘাসফড়িঙের রক্ত প্রথমে পেরিভিসেরাল সাইনাসে অবস্থান করেছে। এখন কি হবে? যে অ্যালারি পেশিগুলোর সংকোচনের ফলে রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যায়। পেরিকার্ডিয়াল সাইনাসে যখন রক্ত আসে, তখন এ সময় হৃদপ্রকোষ্ঠের প্রসারণ ঘটে। হৃদপ্রকোষ্ঠের প্রসারণ ঘটলে হৃদপ্রকোষ্ঠের অস্টিয়ামগুলো খুলে যায়, আর ভিতরের কপটিকাগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে প্রত্যেকটা প্রকোষ্ঠ আলাদা আলাদা ভাবে বা পৃথক পৃথক ভাবে পূর্ণ হতে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যায়, তখন কি হয়? অস্টিয়াম খুলে যায়, অস্টিয়াম বন্ধ হয়ে যায়, আর ভিতরের কপটিকাগুলো খুলে যায়, যার ফলে এক প্রকোষ্ঠের সাথে আরেক প্রকোষ্ঠের যোগাযোগ অক্ষুণ্ণ থাকে। এখন কি হয়? রক্তের একটা পশ্চাৎমুখী ঢেউ সামনের দিকে অগ্রসর হয়, যার ফলে পিছনের প্রকোষ্ঠ থেকে রক্ত ক্রমান্বয়ে সামনের দিকে যেতে থাকে, এবং এক সময় সম্মুখ অ্যাওর্টায় আসে। সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত চলে যায় মস্তকের সাইনাস। মস্তকের সাইনাস ছিদ্রযুক্ত হওয়ায় রক্ত আবার এই ছিদ্র দিয়ে বের হয়ে আবার পেরিভিসেরাল সাইনাসে চলে আসে, এবং পেরিভিসেরাল সাইনাস থেকে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যায়। তাহলে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত পেরিকার্ডিয়ালে কিভাবে যাবে? আবার অ্যালারি পেশি সংকুচিত হবে, যার ফলে আবার পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত পেরিকার্ডিয়ালে যাবে। বুঝছো? তাহলে আমরা যদি প্রবাহ চিত্র হ্যাঁ দেখি, স্যার। দেখি, তাহলে আমরা এখানেও দেখাতে পারি। প্রথমে ছিল রক্ত পেরিভিসেরাল সাইনাস, তারপরে কি হলো? অ্যালারি পেশি সমূহের সংকোচন, তারপরে রক্ত গেল কোথায়? পেরিকার্ডিয়াল সাইনাস। এবার কি হলো? হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলোর প্রসারণ ঘটলো। রক্ত অস্টিয়ার মাধ্যমে হৃদযন্ত্রে প্রবেশ করলো বা হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করলো। হৃদযন্ত্রের সংকোচনী ঢেউ, মানে প্রকোষ্ঠের ভিতরে যে রক্তগুলো ছিল, সেই রক্ত পূর্ণ হওয়ায় একটা রক্তের চাপ পিছন থেকে সামনের প্রকোষ্ঠে অগ্রসর হলো, যার ফলে সম্মুখের অ্যাওর্টায় রক্ত গেল, বা মহাধমনী, অ্যাওর্টা মানে মহাধমনী, আর সেই সম্মুখ অ্যাওর্টা থেকে রক্ত গেল মস্তকের সাইনাস। মস্তকের সাইনাসে ছিল ছিদ্র, সেই ছিদ্র দিয়ে রক্ত আবার পেরিভিসেরাল সাইনাসে চলে আসলো। এই ছিল তাহলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া। তো কারো কোথাও সমস্যা আছে বোঝার ক্ষেত্রে? স্যার হ্যাঁ, বলো। স্যার ওই যে কালকের পিডিএফটা দুইটা চিত্র আছে না, এটা বুঝি নাই। দুইটা চিত্র? দুইটা চিত্র কি ছিল? কোনটা? আচ্ছা, কোন চিত্রটা বলো? এটা? এই চিত্রটা? স্যার স্ক্রিন শেয়ার হয় না এখনো। আচ্ছা, দাঁড়াও। এবার হয়েছে? এবার দেখতে পেয়েছো? স্যার নেট দুর্বল। আসেনি? স্যার এবার আসছে। এই চিত্রটার কথা বলছো? হ্যাঁ স্যার, এইটা আর এইটার পরেরটা। এটা আর এটার পরেরটা। এটা হলো ওই যে আমরা ঘাসফড়িঙের মস্তক দেখেছিলাম না? মস্তকে আমরা দেখেছিলাম মস্তকের
পৃষ্ঠদেশে দুইটা পুঞ্জাক্ষী ছিল, দুইটা পুঞ্জাক্ষীর কথা তো মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে এই পুঞ্জাক্ষীর এটা একাংশ, পুঞ্জাক্ষীর একাংশ মানে একটা পুঞ্জাক্ষী ছিল কি গোলাকার। হ্যাঁ, এখানে কি অংশ দেওয়া আছে? হাফ অংশ দেওয়া আছে। হ্যাঁ, নিচের দিকে আরেকটা অংশ আছে মনে করো, এই জন্য এখানে লেখা আছে পুঞ্জাক্ষীর একাংশ। তাহলে এই পুঞ্জাক্ষীর মধ্যে কি থাকবে? পুঞ্জাক্ষীর মধ্যে থাকবে অসংখ্য ওমোটিডিয়াম। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ওমোটিডিয়াম আছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, অনেকগুলো ওমোটিডিয়াম। একটা পুঞ্জাক্ষীতে প্রায় 2000 ওমোটিডিয়াম থাকতে পারে। একটা পুঞ্জাক্ষীতে কতগুলো ওমোটিডিয়াম থাকতে পারে? 2000 ওমোটিডিয়াম থাকতে পারে। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে এই ওমোটিডিয়াম গুলো, এগুলো, এটা হলো একটা ওমোটিডিয়াম। মনে করো এখানে অনেকগুলো ওমোটিডিয়াম আছে, এই যে লম্বা লম্বা অনেকগুলো ওমোটিডিয়াম আছে, আর এখানে একটা ওমোটিডিয়ামের চিত্র দেওয়া আছে। তাহলে ওমোটিডিয়াম কাকে বলে? ওমোটিডিয়াম হলো যে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী গঠনের সাধারণ একক। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী গঠনের সাধারণ একককে বলবো ওমোটিডিয়াম। তাহলে এটা হলো একটা ওমোটিডিয়াম। আর ওমোটিডিয়ামের বিভিন্ন অংশের লেবেলিং এখানে দেওয়া আছে। হ্যাঁ, সবচেয়ে বাইরের দিকে বা উপরের দিকে যে অংশ তার নাম হলো কর্নিয়া। এটা হলো সর্বোজাকার, কর্নিয়া একটাই থাকবে, একটা ওমোটিডিয়ামে কর্নিয়া একটাই থাকবে। এবার কর্নিয়ার নিচে রয়েছে পাশাপাশি অবস্থিত চ্যাপ্টাকার দুটি কোষ। হ্যাঁ, এটাকে বলা হবে কর্নিয়াজেন কোষ। মূলত কর্নিয়াজেন কোষই এই কর্নিয়া অকোষীয় অংশটা তৈরি করবে। তারপরে আমরা দেখতে পাবো কর্নিয়াজেন কোষের ঠিক নিচে আমরা দেখবো চারটি লম্বাকার কোষ। এগুলোর নাম ছিল ক্রিস্টালাইন কোন কোষ। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোষ। হ্যাঁ, ওই পাশে ধরে নাও আরো দুইটা আছে, তাহলে চারটা কোষ থাকবে, ক্রিস্টালাইন কোন কোষ। আর এর ভিতরে রয়েছে ক্রিস্টালাইন কোন, কারণ ক্রিস্টালাইন কোন কোষ যে বস্তুগুলো ক্ষরণ করে সেই বস্তুগুলো মিলেই তৈরি করে এই ক্রিস্টালাইন কোন। তারপরে আমরা বলেছিলাম কি, যে ক্রিস্টালাইন কোণের ঠিক নিচে আমরা দেখব 7টি বা 8টি দীর্ঘাকৃতির বা লম্বাকৃতির রেটিনুলার কোষ। আমরা এই রেটিনুলার কোষ দেখেছি। রেটিনুলার কোষের এক প্রান্ত ক্রিস্টালাইন কোণের সাথে সংযুক্ত, আর আরেক প্রান্ত ভিত্তি স্নায়ুতন্তুর সাথে সংযুক্ত। তো রেটিনুলার কোষের নিউক্লিয়াসটা কোথায় থাকবে? ক্রিস্টালাইন কোণের প্রান্তে থাকবে। ক্রিস্টালাইন কোণ যে প্রান্তে অবস্থান করে, মানে যে প্রান্তের সাথে সংযুক্ত আছে, ওখানে নিউক্লিয়াসটা অবস্থান করছে। আর আরেক প্রান্ত থাকবে অপটিক্স নার্ভের সাথে সংযুক্ত। এবার আসবো রেটিনা, আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণীটা কি ছিল? যে ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রঞ্জক কোষ দ্বারা গঠিত একটা আবরণ। এই আবরণটার নাম হলো আইরিশ রঞ্জক আবরণ। আবার নিচে এর আইরিশ রঞ্জক আবরণের কাজটা কি ছিল? যে তীব্র আলোতে এই আইরিশ রঞ্জক কোষগুলো বেশি উত্তেজিত হয়, যার ফলে ক্ষরণ বেশি করে। আর যদি আলো কম হয়, তাহলে আইরিশ রঞ্জকের রঞ্জক কোষগুলো কম বস্তু ক্ষরণ করে বা কম রঞ্জক ক্ষরণ করে। আর নিচের দিকে আমরা বলেছিলাম রেটিনাল রঞ্জক আবরণ এর অবস্থানটা কোথায়? রেটিনুলার কোষকে ঘিরে এই রেটিনাল রঞ্জক আবরণটা অবস্থান করে। এই রেটিনাল রঞ্জকও কতগুলো রঞ্জক কোষ দ্বারা গঠিত। এরাও তীব্র আলোতে রঞ্জক কোষ উত্তেজিত হয়ে বেশি রঞ্জক ক্ষরণ করে, কম আলোতে কম রঞ্জক ক্ষরণ করে। আর ভিতরে র্যাবডোম, র্যাবডোমটা কার গঠন? র্যাবডোমটা হলো রেটিনুলার কোষ, হ্যাঁ, এক ধরনের বস্তু ক্ষরণ করে, হ্যাঁ, যার ফলে ভিতরের এই র্যাবডোমটা তৈরি হয়। র্যাবডোমে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আলো আসে কোন দিক দিয়ে? কর্নিয়া দিয়ে আলো আসে। আলো কর্নিয়া দিয়ে ঢোকার পর কর্নিয়া যেন কোষ হয়ে ক্রিস্টালাইন কোন হয়ে র্যাবডোমে যখন আসে তখন বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। এবার আসছে ভিত্তি পর্দা। ওমোটিডিয়ামের বিভিন্ন অংশ এই ভিত্তি পর্দা ধারণ করে। আর র্যাবডোমে প্রস্তুতকৃত প্রতিবিম্ব অপটিক্স নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায়। তাহলে এই ছিল মনে করো ওমোটিডিয়ামের গঠন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার আর একদম শেষেরটা আছে না, শেষে এটা শেষে আর একটা চিত্র আছে। এটা 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 স্যার স্ক্রিন শেয়ার হয় নাই, একই একই তো স্লাইড। এখন আসে। এটা না স্থিমিত আলোতে। স্যার ওই কোশ্চন কৌশল ওই দুইটা। ও আচ্ছা, ঠিক আছে। টাইম মানে শেষ, তাহলে তোমরা আবার একটু জয়েন করো, আমি বুঝাই দিচ্ছি।
হয়েছে? জয়েন করতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝাই দিই। তাহলে আমি প্রথমে বলছি যে এটা কিছু হলো উজ্জ্বল আলোতে দর্শন কৌশল। তাহলে ঘাসফড়িং এর উজ্জ্বল আলোতে দর্শন কৌশলকে আমরা কি বলবো? অ্যাপোজিশন প্রতিবিম্ব, বা একে আমরা বাংলায় বলবো মোজাইক প্রতিবিম্ব। তাহলে এখানে আমরা কি বলতেছি? এখানে নিচের দিকে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা আসলে হ্যাঁ লম্বা লম্বা একটা ওমোডিয়াম। এখানে 5টা ওমোডিয়াম আছে। হ্যাঁ, এটা 1 নম্বর ওমোডিয়াম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ওমোডিয়াম, এটা 4 নম্বর, এটা 5 নম্বর ওমোডিয়াম। এবং ওমোডিয়ামের আমরা এখানে সবগুলো অংশের নাম দিইনি, দিয়েছি কোন কোন অংশের। নিচে আছে ভিত্তি পর্দা, এখানে আছে র্যাবডোম, র্যাবডোমের পাশে হলো রেটিনাল রঞ্জক আবরণ, আর উপরে আছে হলো আইরিশ রঞ্জক আবরণ। তারপরে আমরা এখানে দিয়েছি কোর্নিয়াজেন কোষ, উপরেরটা হলো কর্নিয়া। হ্যাঁ, প্রত্যেকটা অংশেরই কিন্তু এরকম আলাদা আলাদা নাম আছে। এখানে আমরা সবগুলো নাম এখানে দেওয়া নাই, হ্যাঁ যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখানে দিয়েছি। আর উপরে আমরা এখানে দিয়েছি এটা হলো দৃশ্য বস্তু। হ্যাঁ, এটা অরেঞ্জ কালারের বা একটু রেড কালারের যে অংশটা সেটা হলো দৃশ্যমান বস্তু। আর এই দৃশ্যমান বস্তু থেকে দুই ধরনের আলোক রশ্মি আসতে পারে। একটা সরাসরি লম্বভাবে যে আলোক রশ্মিটা আসছে এই আলোক রশ্মির নাম হলো উলম্ব আলোক রশ্মি। আর দৃশ্য বস্তু হতে যে বাঁকা যে আলোক রশ্মিগুলো আছে সে বাঁকা আলোক রশ্মিগুলোকে বলবো তির্যক আলোক রশ্মি। তাহলে এখানে তির্যক আলোক রশ্মি কয়টা আছে? ছবিতে কয়টা দেখানো আছে তির্যক আলোক রশ্মি? একটা। 5টা। ভালো করে দেখো, দেখে বলো। তির্যক আলোক রশ্মি এখানে কয়টা দেখানো আছে? দৃশ্যবস্তু হতে যে আলোক এক তির্যক তির্যক বাঁকা বাঁকা আলোক রশ্মি কয়টা আছে? চারটা। 4টা, এবার হয়েছে। আর উলম্ব রশ্মি কয়টা আছে? একটা। মাঝখানেরটা হলো উলম্ব আলোক রশ্মি, আর দুই সাইডের যে আলোক আলোক রশ্মি গুলো আছে সেগুলো হলো তির্যক আলোক রশ্মি। আচ্ছা, এখন আমাদের কথা হলো যে যখন উজ্জ্বল আলো, হ্যাঁ 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 বলো, কিছু বলবা? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা বলেছিলাম কি উজ্জ্বল আলোতে কি হয় যে আইরিশ রঞ্জক আবরণ, হ্যাঁ এটা কি হয় এখানকার যে রঞ্জক কোষগুলো আছে বা ক্রিস্টালাইন সরি যা বা রেটিনাল রঞ্জক আবরণ, যে রঞ্জক কোষগুলো আছে তারা কি হয় উত্তেজিত বেশি হয় না উত্তেজিত কম হয় বেশি আলোতে? উত্তেজিত বেশি হয়। উত্তেজিত বেশি হয়। আর উত্তেজিত বেশি হলে কি করবে? যেমন আমরা এখানে যে ওমোডিয়ামের ছবিটা দেখিয়েছি, এই ওমোডিয়ামের ছবিতে কিন্তু রঞ্জক যে কোষগুলো আছে, রঞ্জক আবরণের যে কোষগুলো আছে এগুলো বেশি উত্তেজিত অবস্থায় আছে। আর বেশি উত্তেজিত অবস্থায় থাকার কারণে হ্যাঁ এর কি হয়েছে ক্রিস্টালাইন কোন কোষ বা ক্রিস্টালাইন কোনকে সম্পূর্ণ ঢেকে রেখেছে। খেয়াল করেছো? তাহলে এখানে সম্পূর্ণ আবৃত অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে রঞ্জক আবরণ এই পাশেও সম্পূর্ণ আবৃত রেখেছে, এই পাশেও সম্পূর্ণ আবৃত রেখেছে। তাহলে ওমোডিয়ামের এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে হ্যাঁ আইরিশ রঞ্জক আবরণের রঞ্জক কোষগুলো বেশি উত্তেজিত ছিল। আর বেশি উত্তেজিত থাকার কারণে এটা কি করেছে? বেশি রঞ্জক ক্ষরণ করেছে। আর বেশি রঞ্জক ক্ষরণ করার কারণে ক্রিস্টালাইন কোন বা ক্রিস্টালাইন কোন কোষকে আবৃত রেখেছে। আর একই একই প্রক্রিয়া অবলম্বন করে নিচের যে রেটিনাল রঞ্জক আবরণ, এই এটাও কিন্তু ম্যাক্সিমাম অংশই আমরা দেখছি যে রেটিনাল রঞ্জক আবরণের রঞ্জক কোষগুলো এখানেও বেশ বেশি ক্ষরিত হয়েছে। এটা এমন ভাবে ক্ষরিত হয় যার ফলে রেটিনাল কোষের চারপাশটাই ঘিরে ফেলে। আমরা এখানে সম্পূর্ণ ঘিরে অংশ দেখাইনি, তো নিচের অংশটা একটু ফাঁকা দেখিয়েছি। হ্যাঁ, যখন বেশি আরো উত্তেজিত হয় তখন এই রঞ্জক আবরণ একবারে ভিত্তি পর্দা পর্যন্ত চলে আসে, এই পাশেও ভিত্তি পর্দা পর্যন্ত চলে আসে এবং এই পাশেও ভিত্তি পর্দা পর্যন্ত চলে আসবে। তাহলে এখানে আমরা ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটু ফাঁকা আছে। আসলে যখন বেশি উত্তেজিত হয় তখন এই রেটিনাল রঞ্জক আবরণে রঞ্জক কোষগুলো বেশি উত্তেজিত হয়, যার ফলে রঞ্জক কোষ বেশি রঞ্জক ক্ষরণ করে, যার ফলে রেটিনাল কোষের চারপাশেই এই রঞ্জক আবরণ ছড়িয়ে পড়ে এবং একে ঘিরে ফেলে। তাহলে আমরা কি এই তীব্র আলোতে যে রঞ্জক কোষের যে ব্যাপারটা, হ্যাঁ তাহলে এটা কি করবে? তীব্র আলোতে আইরিশ রঞ্জক আবরণ কাকে সম্পূর্ণ আবৃত করে ফেলবে? আইরিশ রঞ্জক আবরণ কাকে সম্পূর্ণ আবৃত রাখবে? ক্রিস্টালাইন কোন কোষকে? হ্যাঁ ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন কোন? হ্যাঁ বা ক্রিস্টালাইন কোন বলতে পারো, বা ক্রিস্টালাইন কোন কোষকে সম্পূর্ণ আবৃত রাখবে। আর রেটিনাল রঞ্জক আবরণ কাকে সম্পূর্ণ আবৃত রাখবে?
রেটিনাল কোষকে। রেটিনুলার কোষকে। থ্যাংক ইউ। এখন আমরা এখানে বোঝাতে আমার সব সুবিধা হবে। তাহলে এই এখন কি হয়েছে, এখানে আমরা দেখাইছি যে উজ্জ্বল আলোতে ক্রিস্টালাইন উজ্জ্বল আলোতে আমরা বললাম যে রেটিনাল রঞ্জক আবরণ আর আইরিস রঞ্জক আবরণ, উপরের দিকেরটা হলো আইরিস রঞ্জক আবরণ আর নিচের দিকে আমরা রেটিনাল রঞ্জক আবরণ বলবো। আমরা রঞ্জক আবরণ দুটোকে একসাথে বোঝানোর জন্য এখানে আমরা বলেছি প্রসারিত রঞ্জক আবরণী। আসলে উপরেরটা ছিল আইরিস রঞ্জক আর নিচেরটা ছিল রেটিনাল রঞ্জক। যার ফলে কি হয়, উপরেরটাও উপর থেকে নিচের দিকে প্রসারিত হয়েছে আর এরাও নিচ থেকে উপরের দিকে প্রসারিত হয়েছে, যার ফলে দুইটা একসাথে মিলিত হয়ে গেছে। আইরিস রঞ্জক আবরণ উপর থেকে আর রেটিনাল রঞ্জক আবরণ নিচ থেকে প্রসারিত হওয়ার কারণে একবারে দুটো একসাথে মিলে গেছে। আর মিলে যাওয়ার কারণে একটা ওমোরিডিয়াম আরেকটা ওমোরিডিয়াম থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। আর এই পৃথক হয়ে যাওয়ার কারণে এখানে উপরের দিকে ক্রিস্টালাইন কোণ আবৃত হয়ে পড়েছে আর নিচের দিকে হলো রেটিনুলার কোষ আবৃত হয়ে গেছে। এখন কি হবে, দৃশ্য বস্তু হতে যখন আলোক রশ্মি আসবে, মনে করো যে মাঝখানে যে ওমোরিডিয়াম সেখানে উলম্ব রশ্মি সরাসরি পৌঁছে গেছে র্যাবডোমে, কর্নিয়া দিয়ে ঢুকেছে, কর্নিয়ান কোষ হয়ে ক্রিস্টালাইন কোণ হয়ে র্যাবডোমে চলে গেছে। তাহলে র্যাবডোমে কিন্তু উলম্ব আলোক রশ্মি প্রবেশ করেছে, এবং এই র্যাবডোমে উলম্ব আলোক রশ্মি প্রতিবিম্ব তৈরি হয়েছে। আবার দেখা যাচ্ছে ওই একই দৃশ্যবস্তু হতে তির্যক আলোক রশ্মিগুলো আসতেছে পাশের ওমোরিডিয়ামের কর্নিয়া দিয়ে ঢুকেছে এবং সেই কর্নিয়া দিয়ে ঢুকে তারা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত রশ্মিগুলো পূর্বের যে র্যাবডোম যেখানে উলম্ব রশ্মি ঢুকেছিল সেখানে আসার চেষ্টা করে, কিন্তু যেহেতু রঞ্জক আবরণ প্রসারিত আছে, রঞ্জক আবরণ সেই তির্যক রশ্মির প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে আসতে দেয় না, কারণ রঞ্জক আবরণ সেগুলো শোষণ করে নেয়। তাহলে তির্যক রশ্মির প্রতিষ্ঠিত রশ্মি রঞ্জক আবরণ শোষণ করে নেয়, প্রত্যেকটাই শোষণ করে নিচ্ছে। আর শোষণ করে নেওয়ার কারণে তির্যক রশ্মি কখনোই পূর্বের র্যাবডোমে আসতে পারে না। বুঝতে পেরেছো? তাহলে ফলে র্যাবডোমে কোন ধরনের আলোক রশ্মির প্রতিবিম্ব তৈরি হবে? উলম্ব। শুধু উলম্ব আলোক রশ্মির প্রতিবিম্ব তৈরি হবে, শুধু উলম্ব আলোক রশ্মির প্রতিবিম্ব র্যাবডোমে তৈরি হয়। আর তির্যক রশ্মিগুলো কি হয়, র্যাবডোমে পৌঁছাতে পারে না, কারণ প্রসারিত রঞ্জক আবরণ সেই তির্যক রশ্মির প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে শোষণ করে, শোষিত হয়। হ্যাঁ। এখন এই যে আমি একটা ঘটনা বললাম, এখানে কিন্তু প্রত্যেকটা ওমোরিডিয়ামের মধ্যেই আলো প্রবেশ করবে। তাহলে প্রত্যেকটা ওমোরিডিয়ামে ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করে কোন আলোক রশ্মি প্রবেশ করবে? উলম্ব আলোক রশ্মি। ইয়েস, উলম্ব আলোক রশ্মি। প্রত্যেকটা ওমোরিডিয়ামের ভিতরেই দৃশ্য বস্তু হতে শুধু উলম্ব রশ্মিটা প্রবেশ করবে, কিন্তু কোনো তির্যক রশ্মি প্রবেশ করতে পারবে না। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখন কি হবে, যে দৃশ্য বস্তু হতে যেহেতু প্রত্যেকটা উলম্ব রশ্মি প্রত্যেকটা ওমোরিডিয়ামে আলো প্রবেশ করেছে, প্রত্যেকটা ওমোরিডিয়ামের র্যাবডোমে কিন্তু ওই দৃশ্য বস্তুর খন্ড খন্ড একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে? দৃশ্য বস্তু হতে এরকম আলাদা আলাদা ভাবে উলম্ব রশ্মি এসেছে, যার ফলে দৃশ্য বস্তুর খন্ড খন্ড প্রতিবিম্ব প্রত্যেকটা ওমোরিডিয়ামে তৈরি হয়েছে। এখন এই ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা খন্ড খন্ড প্রতিবিম্ব তখন একসাথে কম্বাইন্ড হয়ে একটা কি হবে, পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি হবে। এবং যে প্রতিবিম্বটা তখন যেহেতু ভিত্তিপর্দার ওখানে আমরা দেখেছিলাম যে অপটিক স্নায়ু আছে, এই অপটিক স্নায়ুর মাধ্যমে এই প্রতিবিম্ব চলে যাবে হলো মস্তিষ্কে, তখন এরা ভালোভাবে দেখতে পাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এই যে আমরা এখানে বলছি যে ওমোরিডিয়ামের দর্শনীয় বস্তু উলম্ব আলোক রশ্মির ভিন্ন ভিন্ন অংশে পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, তাহলে এটা যদি বুঝো তাহলে অবশ্যই এটা এখন বোঝা ইজি হয়ে গেল। সুপারপজিশনটা এখন ইজি কিভাবে, এখানে খেয়াল করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কম আলোতে এই দর্শন কৌশলটা হয়, এই জন্য এখানে আমরা বলবো সুপারপজিশন প্রতিবিম্ব। এখানে আমরা দেখব যে আইরিস রঞ্জক আবরণে রঞ্জক কোষগুলো কম আলোতে কম সংকুচিত হয়, যার ফলে এরা কর্নিয়াজেন কোষ বা কর্নিয়ার দিকে ঘনীভূত থাকবে। আর একই কারণে রেটিনাল রঞ্জক যে আবরণের যে রঞ্জক কোষগুলো এরাও কম উত্তেজিত হয়, এরা ঘনীভূত থাকবে ভিত্তি পর্দার দিকে, এরা সংকুচিত অবস্থায় থাকবে, যার ফলে উপরের দিকে ক্রিস্টালাইন কোণ প্রত্যেকটা ওমোরিডিয়ামের ক্রিস্টালাইন কোণ অনাবৃত থাকবে
আর নিচের দিকে রেটিনুলার কোষগুলো অনাবৃত থাকবে। এখন দৃশ্য বস্তু হতে আমরা জানি দুই ধরনের আলোক রশ্মি আসতে পারে, একটা হলো উলম্ব আলোক রশ্মি আর একাধিক তির্যক আলোক রশ্মি। মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্য বস্তু হতে উলম্ব আলোক রশ্মি ওমোনিডিয়ামের কোণে দিয়ে ঢুকেছে, কর্নিয়েজেন কোষ হয়ে ক্রিস্টালাইন কোণ হয়ে র্যাবডোমে পৌঁছিয়েছে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি ওই একই দৃশ্য বস্তু হতে আগত তির্যক একাধিক আলোক রশ্মি পাশের ওমোনিডিয়ামের কোণে দিয়ে ঢুকেছে। যেহেতু এখানে রঞ্জক আবরণ প্রসারিত অবস্থায় নাই, সংকুচিত অবস্থায় আছে, যার কারণে এখন কি করবে যে রঞ্জক আবরণ এই তির্যক আলোক রশ্মির প্রতিষ্ঠিত রশ্মিকে বাধা দিতে পারবে না বা শোষণ করতে পারবে না। ফলে তির্যক আলোক রশ্মি সরাসরি এখন চলে যাবে কোথায়? পূর্বের র্যাবডোমে চলে যাবে। এখন র্যাবডোমে এখন কি হবে? র্যাবডোমে দুই ধরনের আলোক রশ্মির প্রতিবিম্ব তৈরি হয়েছে। একটা হলো উলম্ব আলোক রশ্মির প্রতিবিম্ব, আর একাধিক তির্যক আলোক রশ্মির প্রতিবিম্ব চলে আসবে। প্রত্যেকটা ওমোনিডিয়ামে একই ঘটনা ঘটবে, যার ফলে ওমোনিডিয়ামের র্যাবডোম বুঝতে পারবে না যে আসলে কি ঘটনা ঘটছে, আমার এখানে একটার পর একটা প্রতিবিম্বের ছাপ হচ্ছে কেন। যার ফলে সে তখন অস্পষ্ট দেখবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই জন্য কম আলোতে বা সীমিত আলোতে খাসপরি কম দেখে। ওকে, হ্যাঁ স্যার। তো আর কোনো সমস্যা আছে? না স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। স্যার প্রথম অধ্যায়ে কিছু টিক পাঠাইছিলাম। ও আচ্ছা, দেখবো তাহলে, আমি খেয়াল করি নাই, ছবি নাই গ্রুপে। ওকে স্যার। আচ্ছা, খোদা হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।